বাংলা ছাড়ো তাড়াতাড়ি, ভারত ছাড়ে মামার বাড়ি। চলবে না, চলবে না, চলবে না, আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি। প্রথম ধাপ সম্পন্ন। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন, চিন্ময় কৃষ্ণ গ্রেপ্তার নিয়ে ভারতের কিছু গণমাধ্যম ইউনিট সরকারকে চেপে ধরেছে। এর সাথে যোগ হয়েছে সোশ্যাল মিডিয়া। বিভিন্ন কন্টেন্ট দেখলে যে কেউ শিউরে উঠবে, দেখে মনে হবে বাংলাদেশ ভারতের মধ্যে এই বুঝি যুদ্ধ শুরু হয়ে গেল। কেউ বলছে বাংলাদেশ 50টি যুদ্ধবিমান রেডি করে রেখেছে ভারতের চিকেন নেক দখলের জন্য। আবার কেউ বলছেন ভারত সীমান্তে ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে, যে কোনো সময় সার্জিক্যাল স্ট্রাইক করবে ভারত। এমন অসংখ্য কন্টেন্ট ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। বাংলাদেশে বছর তিনেক আগে থেকে ভারত বিরোধী এই প্রচারণা চলে আসছে। 2024 সালের জাতীয় সংসদ নির্বাচনের পর এই বিরোধিতার মাত্রা কয়েক গুণ বেড়েছিল, আর 5 আগস্টের পর তা তুঙ্গে উঠেছে। ভারত বয়কট, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, ফারাক্কা বাঁধের কাছে আরেকটি বাঁধ নির্মাণ, ভারতে চিকেন নেক দখল করে নেওয়ার হুমকি দিয়েছে বাংলাদেশের বহু মানুষ। এরপর বাংলাদেশে সংখ্যালঘু ইস্যু নিয়ে ভারতের গণমাধ্যমে অতিরঞ্জিত খবর প্রচার, বিজেপির হুমকি বিক্ষোভ, ত্রিপুরায় বাংলাদেশ উপদূতাবাসে হামলা, জাতীয় পতাকা অবমাননা, বিদেশের বিবৃতি পাল্টা বিবৃতি। বাংলাদেশ ভারত সম্পর্ক এখন চিকন সুতায় ঝুলছে। হিন্দু নির্যাতন নিয়ে ভারতের অতিরঞ্জিত খবরের কারণে বাংলাদেশের ভাবমূর্তি নিয়ে বেশ চিন্তায় পড়ে গেছেন ইউনিট সরকার। তবে ভারতের এই অবস্থানের কারণে সাপে বর হয়েছে ডক্টর ইউনূসের। গুনে গুনে 60টি বড় উপকার হয়েছে। এই সমস্যাগুলো সমাধান করতে হিমশিম খাচ্ছিল বর্তমান সরকার। অথচ ভারতের আগ্রাসী মনোভাবের কারণে বড় বড় 60টি সমস্যার সমাধান হয়েছে। এই জন্য প্রফেসর ইউনূসের জন্য লাকি 7। কি সেই লাকি 7? আসুন মিলিয়ে নেই। কয়েকদিন আগেও প্রয়োজনীয় কিছু সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছিল বিএনপি সহ সমমনা দলগুলো। এই চাপাচাপিতে বিরক্ত হন প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস। বলেন, রাজনৈতিক দলগুলো যদি বলে যে তারা সংস্কার চায় না, তাহলে এখনই নির্বাচন দিয়ে দেব। তবে 25শে নভেম্বর চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী গ্রেপ্তার এবং ভারতের প্রতিক্রিয়া দেখানোর পর নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারকে কেউ চাপ দিচ্ছে না। 4 ডিসেম্বর সব রাজনৈতিক দলের সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। 15টি দল ও জোটের নেতারা এতে অংশ নেন। স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যমত্য হয়েছে সেই বৈঠকে। এসেছে আরও কিছু প্রস্তাব, কিন্তু দ্রুত নির্বাচন দেওয়ার দাবি কেউ করেননি। পাশাপাশি নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে অবিশ্বাস তৈরি হয়েছিল সেটিও কিছুটা কেটেছে। ভারতের অতিমাত্রায় চাপাচাপিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ফের ঐক্য তৈরি হয়েছে। জনতার অভ্যুত্থান পরবর্তী সময়ে কিছুতেই কমছিল না প্রতিবাদী কর্মসূচি। প্রতিদিনই ঢাকার রাজপথে কোনো না কোনো সংগঠন নিজেদের দাবি দাওয়া নিয়ে রাস্তায় নামত। পেশাজীবী সংগঠন থেকে রিক্সা চালক সবাই রাস্তা অবরোধ করত, আর তাতে নাবিশ্বাস উঠত রাজধানীবাসীর। পাশাপাশি সাভার টঙ্গীতে পোশাক শ্রমিকদের আন্দোলন লেগেই ছিল। পরিস্থিতি সামলাতে ঘাম ধরছিল আইনশৃঙ্খলা বাহিনীর। তবে গত 25শে নভেম্বর চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী গ্রেপ্তারের পর থেকে অবাক করার বিষয়, নিজেদের দাবি দাওয়া নিয়ে কাউকে রাজপথে নামতে দেখা যাচ্ছে না। সবাই চুপচাপ। এজন্য চিন্ময় দাওয়ায় সব সমস্যার সমাধান। দেশব্যাপী মন্দিরই হিন্দুদের বাড়িতে হামলা, শিক্ষকদের জোর করে পদত্যাগের প্রতিবাদ এবং 8 দফা দাবি বাস্তবায়নে গত 1 নভেম্বর চট্টগ্রামের লালদিঘি মাঠে গণসমাবেশ করে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ। সমাবেশ থেকে বিভাগ ও জেলায় সমাবেশ শেষে ঢাকা অভিমুখে লং মার্চের ঘোষণা দেওয়া হয়।
সমাবেশে এত মানুষের উপস্থিতি দেখে ঘাবড়ে যায় অনেকেই। শুরু হয় বিভিন্ন প্রক্রিয়া, বিভিন্ন পর্যায়ে বাধা দেওয়া শুরু হয়। কিন্তু তারপরেও রংপুরে সনাতনী জাগরণ জোটের বড় সমাবেশ দেখে রাজনৈতিক দলের নেতাদের চোখ কপালে উঠে গিয়েছিল। অনেকে ভয় পেতে থাকে সনাতনীদের আন্দোলনে আবার প্রতি বিপ্লব যেন না হয়। গত 25শে নভেম্বর গ্রেপ্তার করা হয় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে। পরদিন আদালতে জামিন না হওয়া, সনাতনীদের বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ এবং একজন আইনজীবী মৃত্যুর ঘটনায় পুরো ফাঁদে পড়ে যায় সনাতন জাগরণ মঞ্চ। চিন্ময় কৃষ্ণ গ্রেপ্তারের পর হিন্দুদের আর কোনো আন্দোলন সমাবেশে দেখা যাচ্ছে না, সবাই চুপচাপ। এসব ঘটনায় ভারত প্রতিক্রিয়া দেখালেও কোনো পাত্তা দেয়নি বাংলাদেশ। চিন্ময় কৃষ্ণ ইস্যুতে বাংলাদেশকে চাপে রাখতে ভারতীয় মিডিয়াগুলো ব্যাপক প্রচারণা চালায়। তাদের টেলিভিশন জুড়ে শুধুই বাংলাদেশের খবর, যার প্রভাবে ভারতের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে কট্টরপন্থীরা। কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসের সামনে বিক্ষোভ হয়েছে। গত 2 ডিসেম্বর আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে হামলা হয়। এর ব্যাপক প্রতিক্রিয়া দেখায় বাংলাদেশ, বন্ধ করে দেওয়া হয় বাংলাদেশ দূতাবাস। ভারতের বিরুদ্ধে ভিয়েনা কনভেনশন না মানারও অভিযোগ তোলা হয়েছে। এসব ঘটনায় ভারত দুঃখ প্রকাশ করলেও বাংলাদেশ নমনীয় হয়নি। আগরতলা উপদূতাবাস বন্ধ করে দেওয়ায় কিছুটা চাপে পড়েছে ভারত। ডক্টর আসিফ নজরুলকে উপদেষ্টা পদ থেকে সরানোর দাবি উঠেছিল। আইন উপদেষ্টাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা কথা প্রচার হতে থাকে। কে বলেন ডক্টর আসিফ ভারতের হয়ে কাজ করছে ইত্যাদি। তবে সব অভিযোগ মিথ্যা বলে দাবি করলেও আসিফ নজরুলের কথায় অনেকেই বিশ্বাস রাখতে পারছিলেন না। এদিকে ভারতের দালাল আখ্যা দিয়ে প্রথম আলো, ডেইলি স্টার ঘিরে আন্দোলন শুরু হয়েছিল। 2টি গণমাধ্যমকে নিরাপত্তা দিতে সেনাবাহিনী মোতায়েন করতে হয়েছিল। অফিসের সামনে গরু জবাই করার আন্দোলন নিয়ে পুলিশকে রীতিমতো লাঠিচার্জ করতে হয়েছে। তবে চিন্ময় কৃষ্ণ গ্রেপ্তার যেন আশীর্বাদ হয়ে এসেছে আইন উপদেষ্টা, প্রথম আলো ও ডেইলি স্টারের কপালে। তাদের বয়কট নিয়ে আর কেউ কিছু বলছে না। কিছুটা স্বস্তি প্রথম আলো, ডেইলি স্টারে। বর্তমানে প্রতিটি নিত্যপণ্যের দাম বেশি। এখনও আলুর দাম 80 থেকে 120 টাকা। অন্য সবজির দামও বেশি। আর মাছের বাজারে রীতিমতো আগুন, চালের দামও বাড়তি। কিছুদিন আগেও নিত্যপণ্যের দাম নিয়ে উষ্মা দেখিয়েছেন সাধারণ মানুষ। তবে বাংলাদেশ নিয়ে ভারতের আগ্রাসী মনোভাবের কারণে নিত্যপণ্যের দাম নিয়ে মানুষের জন্য মাথা ব্যথা কমে গেছে। পণ্যের দাম বেশি কেন কেউ আর প্রশ্ন তুলছে না। সহিংসতা, মারামারি, ডাকাতি নিত্য সঙ্গী ছিল বাংলাদেশের। কলেজে কলেজে মারামারি, এলাকায় এলাকায় সংঘর্ষ, ডাকাতি, চুরি, ছিনতাইয়ে নাস্তানা বলছিল দেশবাসী। তবে চিন্ময় কৃষ্ণের গ্রেপ্তার আর ভারত ইস্যুতে সব কিছু যেন শান্ত হয়ে গেছে। কোনো সহিংসতার খবর নেই, ডাকাতি যেন উধাও হয়ে গেছে। ভারতের আগ্রাসী মনোভাবের কারণে ডক্টর ইউনূস সরকারের জন্য এই 7টি সুবিধাই এনে দিয়েছে। আমরা যাকে লাকি 7 বলছি। আরও কিছু থাকলে আমাদের জানাতে পারেন, দিতে পারেন মতামত।